5 বছর আগে আমার স্ত্রী মীরা মারা গেছে, কিন্তু প্রতি মাসে আমি নিয়ম করে ওর মাকে 28,500 টাকা পাঠাতাম। ভেবেছিলাম উপকূলীয় এক গ্রামের অসহায় বিধবা শাশুড়িকে খাওয়াচ্ছি, কিন্তু যখন ব্যাংক জানালো অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আমি নিজেই মিষ্টি আর ঔষধ নিয়ে রওনা হলাম মীরার গ্রামে। গিয়ে দেখি প্রতিবেশীরা অবাক হয়ে বলছে, বাবা, শান্তি দেবী তো 3 বছর আগেই মারা গেছেন। ঠিক সকাল 9টায় আমার ফোনটা ডাইনিং টেবিলে কেঁপে উঠল। ট্রান্সফার সাকসেসফুল, প্রাপক শান্তি দেবী, আমার শাশুড়ি। 5 বছর 3 মাস 2 দিন আগে মীরা আমাকে ছেড়ে চলে গেছে। পুলিশ রিপোর্ট বলেছিল কক্সবাজার যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। গাড়িটা এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে ওরা আমাকে মীরার মুখ দেখতে দেয়নি। কফিন সিল করা ছিল। শাশুড়ি শান্তি দেবী আমার হাত ধরে বলেছিল, মীরাকে তো হারালাম বাবা, এখন আমার আর কেউ নেই। সেদিন মীরার লাশের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, আম্মা আপনি চিন্তা করবেন না, মীরার সারাটা জীবন আপনার কথা ভেবেছে, আমি ওর হয়ে আপনার খেয়াল রাখবো। সেদিন থেকে 5 বছর আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে গেছি। আমার বন্ধুরা বলতো, রোহান তোর বয়স মাত্র 35, এভাবে কতদিন? আমি বলতাম এটা শান্তি দেবীর জন্য না, এটা মীরার জন্য। মাসের প্রথম দিনে যখন ট্রান্সফার মেসেজটা আসতো, আমার মনে হতো আমি 1 সেকেন্ডের জন্য হলেও মীরার হাতটা ছুলাম, যেন মীরা কোথাও থেকে আমাকে দেখছে আর হাসছে। শান্তি দেবীর সাথে প্রথম দিকে ফোনে কথা হতো, তারপর তিনি ধীরে ধীরে ফোন করা কমিয়ে দিলেন, শুধু ভয়েস পাঠাতে। টাকা পেয়েছি বাবা, ওষুধ কিনেছি। আমি সেই ছোট মেসেজগুলো সেভ করে রাখতাম। হঠাৎ একদিন ব্যাংক থেকে চিঠি এলো, শান্তি দেবীর অ্যাকাউন্টের তথ্যে গরমিল আছে, ভেরিফিকেশন লাগবে। আমি আম্মাকে ফোন দিলাম, ফোন বন্ধ। পরের দিনও বন্ধ। এক অদ্ভুত ভয় বাসা বাঁধলো। ভাবলাম বৃদ্ধ মানুষটা একাকি অসুস্থ হয়ে পড়লো। অফিস থেকে ছুটি নিয়ে সোজা গ্রামের বাড়িতে রওনা হলাম। সুটকেসে ওনার প্রিয় সন্দেশ, রক্তচাপের ঔষধ আর একটা সুন্দর শাল নিলাম। ফেরার পথে মীরা ছবির দিকে তাকিয়ে বললাম, তোমার আম্মাকে দেখে আসছি মীরা। বিকেলে গ্রামের বাড়িতে পৌঁছালাম। টিনের চালের বাড়িটা একদম নিঝুম। উঠানে শুকনো পাতা জমে আছে, দরজায় মরচে ধরা তালা। আমি যখন দরজায় ধাক্কা দিচ্ছি, তখন পাশের বাড়ির এক বুড়িমা এগিয়ে এলেন। কাকে খুঁজছেন বাজান? শান্তি দেবীকে। আমি ওনার মেয়ে জামাই রোহান। বুড়ি মহিলাটা মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, শান্তি তো মারা গেছে 3 বছর হলো। আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা মাটিতে পড়ে গেল। বলছেন কি? উনি আমাকে মেসেজ পাঠান, প্রতি মাসে ব্যাংক থেকে টাকা তোলে। বুড়িমা করুণ চোখে তাকালেন। কে টাকা তোলে জানি না, কিন্তু শান্তি মরার পর মাঝে মাঝে রাতে একটা মেয়ে এই ঘরে ঢুকটা দিয়ে আসতো বলে কেউ মুখ দেখিনি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মীরা মারা গেছে 5 বছর আগে, তবে এই ঘরে কে আসে? বুড়িমা আরো নিচু স্বরে বললেন, মীরা মারা যাওয়ার রাতে শান্তি দেবী পেছনের আঙিনায় অনেক কাগজ পুড়িয়েছেন। আমি শুধু একটা কথা বারবার বলতে শুনেছিলাম, ও যেন কখনো এর মুখ দেখতে না পায়। আমি হন্তদন্ত হয়ে গ্রামের বাজারে গেলাম। সেখানকার এক চা দোকানি আমার ছবি দেখে চিনে পেলেন। আপনার ছবি একটা মহিলা আমায় দিয়েছিলেন, সেই ব্যাংক থেকে টাকা তুলতো। কে সে? দেখতে কেমন? দোকানি ইতস্তত করে বলল, 3 মাস আগে সে যখন এসেছিল, সাথে একটা 4 থেকে 5 বছরের মেয়ে ছিল। মেয়েটা হুবহু আপনার মতো দেখতে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মীরা মারা গেছে 5 বছর আগে। 4 বছরের বাচ্চা কোথা থেকে আসবে? দোকানি আমার একটা পুরনো বাতিঘরের পাশে একটা পোড়া বাড়ির ঠিকানা দিল। সন্ধ্যার বৃষ্টিতে ভিজে আমি সেই বাড়িতে পৌঁছালাম। বাইরে থেকে জানালা দিয়ে দেখলাম ভিতরে একটা ছোট মেয়ে দৌড়াচ্ছে, কোকড়া চুল, ঠিক আমার মতো চোখ। আর ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো, তারা দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবে। তারা, এই নামটা আমি আর মীরা আমাদের অনাগত মেয়ের জন্য ঠিক করে রেখেছিলাম। আমি কাঁপতে কাঁপতে দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে আমার পৃথিবী থমকে গেল। মীরা বেঁচে আছে একদম সামনে। সে আমাকে দেখে চমকে উঠলো না, শুধু স্থির চোখে আমার দিকে ম্লান স্বরে বলল, রোহান তোমার তো আমাদের খোঁজ পাওয়ার কথা ছিল না। মীরা মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল আমার জীবন থেকে। আর এই 5 বছরের টাকা ছিল তার আত্মগোপনের পাথেও, যা তার মা নিশ্চিত করেছিলেন। এক নিমিষে 5 বছরের শোক আর ভালোবাসা কেমন যেন অর্থহীন হয়ে গেল। তুমি আমাদের কোনোদিন খুঁজে পাবে না, এটাই ঠিক ছিল। মীরার গলায় অপরাধ বোধ ছিল না, ছিল এক তীব্র আতঙ্ক। পুরনো আমলের নোনা ধরা দরজাটা এক হাতে ঝাপটে ধরে দাঁড়িয়েছিল। অর্ধেক শরীর দরজার আড়ালে লুকোনো, যেন জীর্ণ কাঠের এই পাল্লাটা ওকে সেই মানুষটার হাত থেকে আড়াল করবে, যে 5 বছরের পাহাড় সমান শোক পাড়ি দিয়ে আজ ওর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। বৃষ্টির জল আমার মুখ বেয়ে গড়িয়ে পড়ছে, নাকি ওটা চোখের জল আমি জানি না। আমি আর কিছুই বুঝতে পারছি না। ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল সেই ছোট্ট মেয়েটি, খালি পা, এক হাতে একটা কাপড়ের পুতুল ঝুলিয়ে রাখা। মেয়েটা আমার দিকে খুব সাহসী কিন্তু গম্ভীর চোখে তাকিয়েছিল, ঠিক সেই শিশুদের মতো যারা সময়ের আগেই বুঝে যায় যে বড়দের দুনিয়াটা অনেক গোপন রহস্যে ঘেরা। তারা। আমি বিড়বিড় করে ডাকলাম। মেয়েটি চোখের পলক ফেললো। মীরার মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। ওর নাম মুখে এলো না। আমি একটা ভাঙা হাসি হাসলাম, সেই হাসিতে বুক ফেটে যাচ্ছিল। তুমি ওর নাম তারাই রেখেছ। মীরার ঠোঁট দুটি কেঁপে উঠলো। ও নিজেকে সামলে নিয়ে ধারালো গলায় বলল, তুমি এমন ভাবে নামটা ডাকছো যেন ওই সময় তুমি আমাদের পাশে ছিলে। এই নাম ডাকার কোনো অধিকার তোমার নেই। কথাটা তীরের মতো আমার বুকে এসে বিঁধলো, কারণ আমি জানি ও ঠিক বলছে। আমি সেখানে ছিলাম না, না ওর জন্মের সময়, না গত 5টা বছরের কোনো একটা রাত। আমি বৃষ্টির মধ্যে এক পা এগোলাম। মীরা পিছিয়ে গেল না, বরং আরো শক্ত হয়ে দাঁড়ালো, যেন সে এক বাঘিনী যে তার সন্তানকে আগলে রাখছে। কেন মীরা? আমার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছিল। 5 বছর, প্রতিটা দিন আমি মরেছি, প্রতিটা রাত আমি তোমার ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি যে আমি তোমাকে বাঁচাতে পারিনি। পুলিশ আমাকে তোমার মুখ দেখতে দেয়নি, কারণ তোমার মুখ চেনার উপায় ছিল না। তবে ওই কপিনে কে ছিল, কার জানাজা পড়িয়েছিলাম আমি? মীরা দীর্ঘক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। ও চোখে এখন আর কোনো ভয় নেই,
আছে এক গভীর বিষণ্ণতা। ওই কফিনে ছিল একটা মিথ্যা, রোহান, যে মিথ্যাটা মা আমাকে দিয়ে বলাতে বাধ্য করেছিলেন। তোমার মনে আছে আমাদের বিয়ের প্রথম বছরের সেই দিনগুলো? তোমার মা, তোমার পরিবার, তারা যখন দিনরাত আমাকে লাঞ্ছিত করতে একটা সন্তানের জন্য। যখন রিপোর্ট এলো যে সমস্যা আমার নয় তোমার, তখন তোমার মা আমাকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন এই কথা জানাজানি হলে তিনি আত্মহত্যা করবেন এবং দায় আমাকে ফাঁসাবেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মা? তুমি কিছুই জানতে না রোহান, কারণ তুমি ছিলে অফিসের কাজে ব্যস্ত। আর মা আমাকে বলেছিলেন আমি যদি তোমাকে ছেড়ে না যাই তবে তিনি আমার অমঙ্গল করবেন। আমি ভয় পেয়েছিলাম, আমি তখন গর্ভবতী, কিন্তু তোমার মা চেয়েছিল আমি যেন এই সন্তান নষ্ট করি, কারণ তিনি চেয়েছিলেন তুমি আবার বিয়ে করো। আমি আমার বাচ্চাকে বাঁচাতে চেয়েছিলাম। মীরা থামলো। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। মা আমাকে সাহায্য করেছিলেন। সেই অ্যাক্সিডেন্টের নাটক, সেই জাল রিপোর্ট, সব ছিল আমার সন্তানকে রক্ষা করার জন্য। মা বলেছিলেন তোমাকে টাকা পাঠাতে বলতে, যাতে আমাদের খরচ চলে, কিন্তু খবরদার তুমি যেন কোনোদিন আসল সত্যিটা জানতে না পারো। মা চেয়েছিলেন তুমি নিজের নতুন জীবন শুরু করো। আমি মাটির দিকে তাকিয়ে রইলাম। যে মাকে আমি এতটা শ্রদ্ধা করতাম, সেই মা আমার ঘর ভেঙেছে। আর যে মীরাকে আমি মৃত ভেবে পূজা করতাম, সে আমার কাছ থেকে আমার সন্তানকে লুকিয়ে রেখেছে। রোহান, মীরা শান্ত গলায় বলল, তুমি প্রতি মাসে যে টাকা পাঠাতে, তাতে আমার আর তারার অবেলার ডাল ভাত জুটেছে ঠিকই, কিন্তু আমরা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারিনি। ভয় হতো। এই বুঝি তুমি চলে এলে, আজ তুমি এসেছো। এখন বলো কি করবে? আমাদের পুলিশে দিবে, নাকি আবার সেই নরকে ফিরিয়ে নিয়ে যাবে? আমি তারার দিকে তাকালাম। মেয়েটার চোখ হুবহু আমার মতো। ও আমাকে চিনতে পারছে না, কিন্তু ওর রক্তে আমার অস্তিত্ব। আমি পকেট থেকে ভেজা মানিব্যাগটা বের করলাম। সেখানে এখনো মীরা সেই পুরনো ছবিটা রাখা। আমি ব্যাগটা বারান্দার মেঝেতে রেখে এক পা পিছিয়ে গেলাম। আমি তোমাকে ফেরাতে আসিনি মীরা। যে মীরাকে আমি ভালোবাসতাম সে 5 বছর আগেই মারা গেছে। আর এই যে তুমি আজ থেকে আমার জীবনে মীরার আরেকজন কেউ। আজ থেকে প্রতি মাসে আর 28,500 টাকা আসবে না। মীরা চমকে উঠলো, ওর চোখে পানি। আজ থেকে আমি আমার আয়ের অর্ধেক পাঠাবো আমার মেয়ের জন্য, কিন্তু একটা শর্ত, তারা যেন কোনোদিন না জানে তার বাবা বেঁচে আছে। একটা মিথ্যা যখন 5 বছর আমাদের বাঁচিয়ে রেখেছে, তখন বাকি জীবনটাও মিথ্যা দিয়েই কাটুক। আমি আর দাঁড়ালাম না। বৃষ্টির ঘোরে অন্ধকার পথ বেয়ে আমি আমার গাড়ির দিকে হাঁটতে লাগলাম। পিছনে পড়ে রইল আমার সংসার, আমার সন্তান, আর সেই বাতি ঘরের আলো। কিছু রহস্য অজানাই ভালো। কিছু জানা যায় একবার হয়ে গেলে তাকে আর দ্বিতীয়বার জীবন দিতে নেই।